আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও চলেই যাচ্ছে। আজ দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। এই রান্নাবান্না চলছে। কতগুলো আলু দেখছো মাছটাতে? যখন আমি আলু এতটা দেখছি না, আমার কিরম একটা অস্বস্তি লাগছে যে এত আলু আমি কেনই বা দিয়েছি এটার মধ্যে। তো আমি একটু কর্মাতে বিশ্বাস করি, মানে মানুষ কি কর্ম করছে তার ফল একটা ভোগ করতেই হয় মানুষকে। মানে তোমার থট প্রসেস যেটা থাকে না, সেটার ফলও তোমায় ভোগ করতেই হবে। আমি এটা মেনে চলি। আর আমার যখন লাস্ট ইয়ার যখন আমার অপারেশন হলো, তখন আমরা হোম ডেলিভারির খাবার নিচ্ছিলাম। তো একজন খাবার দিতেন আমাদের, উনি খুব ভালো রান্না করতেন। আর অনেক দিন পর একদম প্রপার বাঙালি থালি যেটাকে বলে না, সেটা খাচ্ছিলাম। খুব ভালো ছিল খাবারটা। পরের দিকে গিয়ে ওনার একটু কিছু হলো, একটু ডেটোরিয়েট করে গেল। আর একদিন মানে যেটা আর কি লাস্ট যেদিন খাবার নিলাম আমরা, সেদিন কি ছিল, মাছের ঝোলেই এতটা আলু আর কুমড়ো দিয়েছে, পেঁপে দিয়েছে, মানে সব একদিনে কেমন কেমন যেন রান্নাগুলো। আর সবগুলোতে এতটা করে আলু, মানে আলুগুলো সব আমি এক জায়গাতে করলাম যে কতটা আলু দিতে পারে। তারপরে ওনাকে ধীরে করে বারণ করে দেওয়া হলো, যে মানে সেই দিনই লাস্ট, তারপরে আর নেওয়া হয়নি। তো এখন আমি ভাবছি, দেখো ওনার হোম ডেলিভারিটা আমি বন্ধ করার আমার একটা বড় রিজন ছিল যে এত আলু কেন আছে। আর আমি আজ নিজে মাছের ঝোলে কতটা আলু দিয়েছি, আলু শেষ করার চক্করে আর কি। তো আলুগুলো সব বড় সাইজের এসছে, বেশি বড় সাইজের। তো আমাদের দুজনের জন্যে ওই আলুর মানে একটা আলু হলেই আমাদের অনেকটা পরিমাণটা বেড়ে যায় আর কি। আর আলু কেটে রেখে দিলে যেন কেমন কালো হয়ে যায়। তো সেই জন্য ওই পুরোটা দেওয়ার চক্করে আলুর পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এই মাছের ঝোলে এতটা আলু দেখে আমার ওই হোম ডেলিভারি যে বন্ধ করেছিলাম ওইটা মনে পড়ে গেল। তো আজকের রান্না ভাত, ঝুরি আলু ভাজা, মাছ ভাজা, গন্ধরাজ লেবু আর লঙ্কা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো পেঁয়াজ ভাজা, আম দিয়ে ডাল, আর এই যে আলু দিয়ে মাছের ঝোল। এরকম সাজিয়ে গুছিয়ে খাবার দিলে তো ভালোই লাগে, কিন্তু আমাদের বাটিতে খাবার নিয়ে খাওয়ার খুব একটা হ্যাবিট নেই। মানে সব কিছুই টেবিলে রাখা থেকে ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়াটা, এটাই অভ্যেস হয়ে গেছে। একটু খই নিয়ে এসেছে, তো ওটা বানিয়ে নেব, মুড়কি বানাবো। আমি মুড়কি খেতে খুব ভালোবাসি। আমরা যেখানে থাকতাম দাদরিতে, ওখানে কিন্তু খই পাওয়া যেত না। ওরা খই দিয়ে যে খাবার হয় ওরা ওটা জানি না, ওটা পুজো পারপাসে শুধু নবরাত্রির সময় পাওয়া যেত, আর পাওয়া যেত না। তো সেদিন একটা দোকানে দেখতে পেলাম প্যাকেটে বিক্রি হচ্ছে, তখন যাই নিয়ে যাই, বানাবো। গুড় ছিলই বাড়িতে, আগের দিনই গুড় কিনে এনেছিলাম, তো তাহলে ওটা নিয়ে যাই। এই যে খইটা সেদিন এনেছিলাম না, এটা দিয়ে ভাবছি মুড়কি বানাবো, ওটা বানিয়ে নিই। এক হাতে কাজ করলে এইসব ঘটনাগুলো ঘটবে, বুঝলে? এটা খুবই পরিষ্কার আছে, কিন্তু দুই একটা ধান থাকলে সেগুলো একটু সরিয়ে দেব। এই যে দেখো একটা দুটো এরম আছে, তো এগুলোকে সরিয়ে দেব। গুড়টা একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 500 খই হলে 400-র মতো গুড় মনে হয় লাগবে। আমি আন্দাজেই করেছি, তো আমি আন্দাজ থেকে বলছি আমি কতটা খই কিনেছিলাম আর কতটা গুড় দিলাম আর কি, সেইভাবে। তারপরে একটু একটু করে খইটা দিয়ে গুড়টার সাথে মিক্স করে নিতে হবে। তারপরে আঁচটা বন্ধ করে দিয়ে ওটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচটা যেন কমই থাকে, বেশি থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখো পুড়ে গেলাম আজ, গরম কড়াই সোজা ধরতে গেছি। এতটা মুড়কি বানালাম। তোমরা কে কে ভালোবাসো মুড়কি খেতে? আমি তো ভীষণ ভালোবাসি। চারদিকে একটা যুদ্ধকালীন ব্যাপার চলছে, এটা খুবই ডিস্টার্বিং ভাবতে গেলে। ঘরের মধ্যে বসে কিছু তো বুঝতে পারি না, যতক্ষণ পর্যন্ত না নিজের এখানে বাড়ি পড়ছে ততক্ষণ তো আমরা বুঝতে শিখিনি না যে কি প্রবলেম হচ্ছে। অন্য লোকের প্রবলেম আমাদের কাছে কোনো ব্যাপারই নয়, ওটা নিয়ে চিন্তা ভাবনা তো করাও হয় না খুব একটা। তো
জানি না। আর তুমি যদি নিউজ চ্যানেলগুলো দেখবে, এখন নিউজ চ্যানেলে এমনি কোনো ওদের এজেন্ডা না থাকলেই ওরা চেঁচামেচি করে পুরো দেশ উদ্ধার করে দেয়। আর এখন তো সত্যিকারেরই একটা সিচুয়েশন আছে, তো এখন তো ওদের যে নাটক আর ড্রামা চলবে ও দেখার ক্ষমতা আমার তো নেই। অ্যাটলিস্ট আমি এমনিই নিউজ দেখি না, আর মানে চ্যানেলের নিউজ তো দেখি না। আমার দু একজনের উপরে যে একটু ভরসা আছে, সেই ইউটিউবে আমি চ্যানেলগুলো চালিয়ে দেখে নিই, বাস। আমি নিউজে খুব একটা দেখি না। আর যুদ্ধকালীন ব্যাপারটা তো চলছে, আবার তো 16 জন বোধহয় মারা গেছে। এগুলো সবগুলোই তো এক একটা জীবন, না? সেটা এখানে হোক বা ওখানে হোক, মানুষের জীবনের কোনো দামই নেই, কোনো দামই নেই। কীরকম চলছে ওখানের জীবনযাত্রা, ওই সমস্ত জায়গাগুলো কত ডিস্টার্বড হয়ে গেল। আবার ভালো মন্দ, কে কাকে মারছে, কে কাকে কি করছে, সেটা তো পরের কথা। এই সমস্ত পলিটিক্যাল কচকচি তো চলতে থাকবে, কিন্তু যে মানুষগুলো মরে যাচ্ছে ওরা তো আর ফিরবে না, না? যতই রিভেঞ্জ নিয়ে নেওয়া হোক, যাই হোক, কি হচ্ছে জানি না। একজন কেউ রিভেঞ্জ নিচ্ছে তো ওরা আরও তার থেকেও বড় কিছু রিভেঞ্জ নেবে বা কী করবে, কে বলতে পারে বলো? বলার তো কিছু নেই। তো এই যে মানুষগুলো মরে যাচ্ছে, এই যে প্রাণ হাতে করে যেখানে মানুষগুলো বর্ডারের ওখানে বেঁচে আছে, ওদের কথা তো আমরা কোনোদিন জানতেই পারি না। ওরা কি করছে, কি যাচ্ছে। কত সুপারফিশিয়াল আমাদের লাইফ, আর কত সুপারফিশিয়াল আমাদের মিডিয়া। মিডিয়া তো আমাদের এখন প্রোপাগান্ডা মিডিয়া, যে যাকে তুলে ধরতে চায় সে শুধু সেটাই বলবে, পোলারাইজ। দেয়ার ইজ নাথিং, নো ট্রান্সপারেন্সি ইজ দেয়ার। আমি এখন একটা কোনো চ্যানেল দেখছিলাম, আর নাম নেব না চ্যানেলটার, লাইভ কোনো কারণে আমি ইউটিউবে এটা সেটা খুঁজতে খুঁজতে ইউটিউব লাইভ চলে এলো আমার কাছে। তো ইমাজিন করতে পারবে না যে মানে কি হাই হই করে নিয়ে চলছে, পুরো মনে হচ্ছে যেন ওরাই যুদ্ধ করছে। যারা যুদ্ধ করছে, যারা জীবন দিচ্ছে, তারা তো কোথায় আছে? তাদের তো আমরা নামও জানি না। এই টিভি চ্যানেলের লোকগুলো চেঁচিয়ে চেঁচিয়ে মাথায় করে তুলছে, একে মেরে দিলাম, ওর उसका ये कर देंगे, उसका वो कर देंगे, हम क्या ले लेंगे, वो ले लेंगे, सो ले लेंगे। ভাই শান্তিতে করতে দাও না কাজটা, যে যেটা করছে। এত চেঁচামেচি কিসের? তোমরা এখানে টিভিতে চেঁচালে কি লাভ হচ্ছে? কিছু লোক বসে বসে খবর দেখছে, তারপরে টিভি অফ করে দিয়ে কি ঘুমাতে যাচ্ছে। ও যদি আমাদের উদ্বুদ্ধ করার জন্যে ধরে নাও, সেই জন্যে চেঁচাচ্ছে, তো আমরা কি উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করতে যাব? সে তো যাব না, না। যুদ্ধ তো অন্য কেউ করছে, তারা তো চ্যানেল দেখছেও না, এরা এখানে কি বকওয়াস করছে কেউ দেখছেও না সেটা। তো তোমরা তো চেঁচামেচিটা করছো কি জন্যে? ভদ্রভাবে শান্তভাবে খবরটা বলো অ্যান্ড যাও। ডিগনিটি অ্যাটলিস্ট ওই মানুষগুলো যারা চলে গেছে, যারা মরে গেছে। কিন্তু দেখো, এটা বললেও তো লাভ নেই যে চ্যানেলের তো আর কোনো দোষ নেই, তাই না? চ্যানেল সেটাই দেখাবে যেটা মানুষ দেখছে। যদি এটাতে ওদের টিআরপি না বাড়তো, তাহলে ওরা কেন দেখাবে? তো টিআরপি তো কেউ না কেউ বাড়াচ্ছে, তাই না? কেউ না কেউ তো বাড়াচ্ছে টিআরপিটা। এমনি যেমন জনগণ হবে, তেমনই তার গণতন্ত্র হবে, আর তেমনই তার গণমাধ্যম হবে। এটাই স্বাভাবিক। আজকে সারাদিনটা আমার এমনিই ভালো কাটেনি, তাও মানুষকে তো এগিয়ে যেতেই হবে, তাই না? আরেক প্রস্ত খাওয়া দাওয়া। এই যে ধোসার জন্য একটু আলু ওই পুরটা বানিয়ে নিচ্ছে। এইটা যখন বানাবে না, তখন অবশ্যই একটু সাম্বার মশলা দিয়ে দিও। সাম্বার মশলা আর বাদাম, এই দুটো দিলে এটার টেস্ট খুব ভালো হয়ে যায়। ধোসার জন্য যখন ভেজানো হবে না চাল ডালটা, তার মধ্যে যদি 1 চামচ মেথি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ধোসাটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। আর যদি ইডলি বানানো হচ্ছে, তাহলে সেদ্ধ ভাত, যেটা আমাদের ভাত বেঁচে যায় না অনেক সময়, সেটা যদি গ্রাইন্ড করে দেওয়া হয় ওই চাল ডালের সাথে, তাহলে অনেক সফট হয়। আমাদের একজন সাউথ ইন্ডিয়ান টিচার ছিল, গীতা ম্যাম, বেস্ট ধোসা বানাতো। গীতা ম্যামের কিন্তু একদম প্রপার কোনো রেসিপি ছিল না। এত চুল উঠছে না, মানে ইমাজিন করা যাবে না। পাতলা সরু চুল হয়ে গেছে একটা, মাথা ছাড়া। আমি ভাবি চুল কেটে দেবো,
ও ভাবতেই থাকি চুলটা আর কেটে উঠতে পারি না, মানে একটু নিচেটা ট্রিম হয়তো কোনো সময় করি, ব্যাস হয়ে গেল। পার্লারে যেতেই ভয় লাগে আমার, আমার মনে হয় কেটে ছোট করে দেবে। এখানে গেলেই বলবে আপনার তো আর চুলের কিছু নেই, এটা কেটে ছোট করে দিন, এইটা করে দিন, ওইটা করে দিন। পার্লারে যেমন করে না ওরা, তুমি কিছু করতে যাবে ওরা আরও কিছু করে পাঠিয়ে দেবে। সেই ভয়ে আমি পার্লারে চুলটা কোনোদিনও নিয়ে গিয়ে বলিনি যে চুলটা কেটে দাও আমার একটা কিছু করে। আর আরেকটাও চুল কাটার অসুবিধে কি জানো, এটা প্র্যাকটিক্যাল অসুবিধে। চুলটা যদি মানে এখন যেমন কি রাবার ব্যান্ড ছাড়াও বাঁধা যায়, এই যে বাঁধতে পারি না, এটা খুব সুবিধে লাগে আমার। কিন্তু হয়তো যদি কেটে ফেলি তখন শ্যাম্পু ট্যাম্পু করতে এত সুবিধে হয়ে যাবে, তখন হতে পারে সেটা আরও ভালো লাগবে, হতেও পারে সেটা। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট করে বলো যদি ভালো লাগছে, যদি ভালো লাগছে না সেটাও জানিও। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।